সান্নিধ্যের আমি উড বি ওয়াইফ। অন্বেষার হতে উচ্চারিত শব্দে শেহরিনের বুকটা ধক করে কেঁপে ওঠে। এক নজর নেতা সাহেবের দিকে তাকিয়ে শুকনো গলায় জিজ্ঞেস করে, উড বি ওয়াইফ? ইয়েস, উড বি ওয়াইফ। কিছুদিন পরেই আমাদের বিয়ে হতে যাচ্ছে। এই যে হাতের রিংটা দেখছো, এটা আমার হবু শ্বশুর শাশুড়ি পরিয়ে দিয়েছে। অন্বেষা আঙ্গুল উঁচু করে রিংটা দেখাতেই দূর হতে সান্নিধ্যের কপালে ভাঁজগুলি মিলে যায়। বুঝতে সক্ষম হয় এই মেয়ে শেহরিনকে কি বলে চলছে। ফোনটা পকেটে পুরে সে ভাবে তার এখন সেখানে যাওয়ার প্রয়োজন। শেহরিনের মন মস্তিষ্ক ভুল বোঝাবুঝি তৈরি করে দেওয়ার আগেই তাকে থামিয়ে দিতে হবে। দুপা এগোতেই হঠাৎ কিছু একটা বিবেচনায় সান্নিধ্য থেমে যায়, এগোয় না আর সামনে। পিছিয়ে এসে দু হাত বুকের সাথে ভাঁজ করে সে ফের গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ায়। আমাদের বিয়ের কথাবার্তা অনেক আগে থেকেই চলমান। সান্নিধ্যের সঙ্গে আমার সম্পর্ক অনেক আগে। আমরা একে অপরকে ভীষণ ভালোবাসি। অন্বেষার মুখে ভালোবাসি কথাটা শুনে শেহরিনের ভেতরের ক্ষোভ লাগা শুরু হয়। চোখ মুখ তার এক লহমায় শুকিয়ে ওঠে। অদূরে দাঁড়ানো ব্যক্তিটার নির্বাক চিত্তে দাঁড়ানো হতে চোখ সরিয়ে বৃতৃষ্ণা গলায় বলে, আমাকে এগুলো বলে কি লাভ আপনার? লাভ ক্ষতি কিছুই না। সুন্দর ছেলেদের পেছনে মেয়েরা একটু ঘুরঘুর করবে, এটা স্বাভাবিক, কিন্তু সিরিয়াস হিসেবে নেওয়া যাবে না। তুমি যে সান্নিধ্যের পিছু নিয়েছো সেটা ছেড়ে দাও, ওর থেকে দূরে থাকো। আর যদি বলি এমপি সাহেব আমার পিছু নিয়েছে তাহলে? তাহলে সেটাও সিরিয়াস ভাবে নিও না। এসবও মজা করে করছে, বোঝোই তো নেতাদের স্বভাব একটু। শোনো, এসব কথা বলতে চাচ্ছি না। ও যাই বলুক না কেন, সেগুলো তুমি পাত্তা দিবা না। ও জাস্ট তোমার সাথে প্রাণ করছে। দুদিন পরে বিয়ে হয়ে গেলে আর তোমাকে চিনবে না। সিরিয়াসলি? অবিশ্বাস করলে তোমারই লস। ওর ফ্যামিলির সাথে আমাদের ফুল কানেক্টেড। দরকার হলে তুমি শিওর হওয়ার জন্য ওর ভাবির সাথে কথা বলতে পারো। রাজনীতি যারা করে তাদের মেয়েদের প্রতি একটু ছুকছুক স্বভাব থেকেই থাকে। আপনি তার স্বভাবের এই অবস্থা জেনেও বিয়ে করবেন? কি করি বলো, সান্নিধ্য তো আমাকে ভীষণ ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি। আর ওর ফ্যামিলির প্রত্যেককে আমার বাবা মাকে রিকোয়েস্ট করছে বিয়ের ডেট ফাইনাল করার জন্য। তাই তোমাকে বলছি, আমাদের মাঝখানে এসো না। আমাদের সুন্দর সম্পর্কটা জটিল করো না। বুঝতে পেরেছো কি? শেহরিন নিজের ভেতরের অস্থিরতা কাটিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে, নজুম কণ্ঠে বলে, বুঝতে পেরেছি। গুড। আশা করছি নেক্সট টাইমে সান্নিধ্যের সঙ্গে তোমার দেখা হলে অ্যাভয়েড করে চলবে। তার যে কোনো প্রস্তাবে না করে দেবে। উনি এসছেন, এক্ষুনি না করে দিচ্ছি। অন্বেষা ঘুরে তাকায়। কিছুটা দূরে কালো শার্ট, কালো মাস্ক ও সঙ্গে সানগ্লাস পরিহিত নেতা সাহেবকে দেখে কিছুটা অবাক হয় সে, কিন্তু এরপরে তার মুখে ফুটে ক্রু হাসি। শেহরিন সেদিক পানে যেতেই সে ঠোঁট নেড়ে বিড়বিড় করে বলে, যাক, একদম অন টাইমে বম্ব সেট করে দিয়েছি। এখন শুধু বিস্ফোরণের অপেক্ষা। শেহরিন ধীর পায়ে হেঁটে সান্নিধ্যের সামনে উপস্থিত হয়। সান্নিধ্যর মুখরেখার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে কয়েকক্ষণ, অতঃপর নির্মেত স্বরে বলে ওঠে, যাওয়া যাক তাহলে। সান্নিধ্যের ঠোঁটে এক অপরাজয়ের দুর্গম হাসি খেলে যায়। মনের মধ্যে অনাকাঙ্ক্ষিত এক আত্মতৃপ্তির রেশ ছেয়ে যায় তার কঠিনতর ভাবে। সোজা হয়ে দাঁড়িয়ে সে গাড়ির দরজায় শেহরিনের জন্য খুলে দেয়। পুরুষালী ভারী স্বর উন্মুক্ত করে বলে, এখনো কোন বিশ্বাসে শান্তি চুক্তির জন্য রাজি হয়ে আমার সাথে যাচ্ছ? যে বিশ্বাস আপনি আমার প্রতি রেখে নিজেকে সত্য প্রমাণ করতে আসেননি। ক্যাফে মিকাডো বেলা 12:30। মধ্যাহ্ন বেলায় ক্যাফের রেস্তোরাঁর মানুষের আনাগোনা অন্য সময় চেয়ে তুলনামূলক কম থাকে। বেশ নিরিবিলি শান্ত পরিবেশ বজায় থাকে চারপাশটাতে। এদিক থেকে নেতা সাহেবের একটু সুবিধাই হয়েছে আজ। যত লোকজনের সমাগম কম তার জন্য তত ভালো, কেননা সিকিউরিটি ছাড়া চলতে গিয়ে অনেক কিছুই মেনটেনে রাখতে হয় তাকে। এর উপরে তো আরও পুরো চট্টগ্রাম জুড়ে জায়গায় জায়গায় তার শত্রু দিয়ে বিছানো। শেহরিনকে বসার জন্য চেয়ার টেনে দিয়ে অতঃপর নিজ আসনে বসে সান্নিধ্য। সব সময় পায়ের উপর পা তুলে বসার স্বভাব থাকলেও কতিপয় দু একজন মানুষের সামনে এই অভ্যাস হতে বিরত থাকে নেতা সাহেব। এর মধ্যে বিশেষ একজন তার সামনে বসা, যার কারণে সেটা এড়িয়ে সুকায়দায় সুস্থির হয়ে বসে সে। ব্ল্যাক কফি অর এক্সপ্রেসো? কোল্ড কফি।
সান্নিধ্য একটা ব্ল্যাক আর একটা কোল্ড কফি অর্ডার দিয়ে মুখ হতে মাস্ক খুলে ফেলে। হাতে থাকা ফোনটা সুইচ অফ করে শেহরিনের দিকে দৃষ্টি মেলে শান্ত গলায় জিজ্ঞেস করে, কেমন আছো? ভালো। তোমার হাতের এখন কি অবস্থা? ব্যথা আছে কি? 7 দিন পর হাতের খোঁজ নিতে আসা নেতা সাহেবের প্রশ্নে অভিমান জমায় মনে শেহরিন। সেই সঙ্গে কিঞ্চিত রাগও এসে যোগ হয়। বেটা 7 দিন নিখোঁজ থাকার পর আজকে এসেছে হাতের খোঁজ নিতে। এতদিন মনে পড়েনি? এতদিন লাপাত্তা হয়ে কোন দেশে পাড়ি জমিয়েছিল শুনি? সে কি জানে এই 7 দিন নাজুক লতিকার কিভাবে দিন কেটেছে? হসপিটালে সেই যে বুকে ঝড় তুলে দেওয়া যত্ন করে লাপাত্তা হয়ে যাওয়ার ভার সামলাতে গিয়ে কত হিমশিম খেতে হয়েছে তাকে। আপনি কি জানেন আপনি মাইন্ড গেম খেলতে বেশ দক্ষ? জানি। স্বীকারও করছেন? সান্নিধ্য ম্যাডামের কণ্ঠে কিঞ্চিত অভিমানী সুর শুনে ঠোঁট উল্টে হাসে, নির্মেদ স্বরে বলে, অস্বীকার করা উচিত ছিল। ভালো সাইকোলজিক্যাল ম্যানিপুলেশনও করতে পারেন আপনি। অপরাধটা কি? কিছু একটা হয়তো। মাঝখানে 7 দিন তোমার সাথে দেখা হয়নি জন্য। শেহরিন চোখ নামিয়ে নেয় সান্নিধ্যের হতে। সামনে রাখা ব্যাগটার উপরে সুতোর কাজ করা নকশাগুলোতে আঙ্গুল দ্বারা নেড়ে চেড়ে দেখতে দেখতে বলে, এত সামান্য কারণে কি আর অপরাধ হয় নাকি? আফটার অল নেতা মানুষ আপনি, চারিদিকে খেয়াল রাখতে রাখতে হয়তো ভুলেই গিয়েছিলেন। সান্নিধ্য চেয়ারে খানিকটা হেলান দিয়ে ডান হাত মুঠোয় করে থুতনির নিচে রাখে। ঠোঁটের কোণে তার মৃদু হাসির রেশ। ম্যাডামের মনে অবশেষে তার জন্য শূন্যতা সৃষ্টি হয়েছে। তাহলে এই 7 দিন সে ইচ্ছাকৃতভাবেই দেখা করেনি। শেহরিনের ধারণা সঠিক। সাইকোলজিক্যাল ম্যানিপুলেশন, পুশ অ্যান্ড পুল কৌশলটা সে অবলম্বন করেছে এবং মনে হচ্ছে এটা করে সে সফল। সেরকম কিছু নয়। আমি গেলে তুমি হয়তো হেজিটেট ফিল করতে, সেজন্য আর কি। বাই দ্য ওয়ে, মিস করেছো আমাকে? শেহরিন সামান্য কপাল ভাঁজ করে। সান্নিধ্যের দ্রুত দৃষ্টির ফাঁদে পা না দিতে সে চোখ তুলে তাকায় না তার দিকে, কারণ ওই দৃষ্টির মাঝে আটকা পড়লে আরো দুর্বল হয়ে পড়বে। হয়তো মুখ ফসকে সত্যিটা বলে ফেলবে। তবে এত সহজে তো সে স্বীকারোক্তি দেবে না। প্রশ্নই আসে না। আপনাকে কেন মিস করবো আমি? আর ইউ শিওর? 100% শিওর। ওকে, তাহলে তো আর কোনো পিছুটানি থাকলো না। এমনিতেও কয়টা দিন পরে আমাকে আবার লং টাইমের জন্য নিরুদ্দেশ হতেই হতো। আবারও নিরুদ্দেশ কথাটা শুনে শেহরিন নিজের দৃষ্টির জড়তা কাটায়। চোখ জোড়া আলতো করে তুলে সে সামনে বসা ব্যক্তির ধারালো চোখের প্রতিস্থাপন করে। অতঃপর শীতল কণ্ঠে বলে, এক্সকিউজ মি এমপি সাহেব, আমি বোকা নই। মাইন্ড গেম শুধু আপনি নন, আমিও খেলতে জানি। আপনি নিরুদ্দেশ হন, সমস্যা নেই। আমিও টেকনিকটা ফলো করতে পারি, ঠিক যেমন মালয়েশিয়া গিয়ে আপনাকে সারপ্রাইজ করে দিয়েছিলাম। শেহরিনের মালয়েশিয়া গমনের সেই দিনগুলো মনে হতেই সান্নিধ্য নিজেকে নিয়ন্ত্রণের বেড়াজালে টেনে আনে। দীর্ঘশ্বাস ফেলে বলে, এসবের কি দরকার শেহরিন? সমঝোতায় আসি তার চেয়ে বরং। ঠোঁটের কোণে বক্স হাসি দুলে যায় শেহরিনের। ভ্রু জোড়া উঁচিয়ে নেতা সাহেবের দিকে তাকিয়ে বলে, এত তাড়াতাড়ি? সান্নিধ্য সরু চোখে তাকে স্মিত হেসে বলে, গাইডলাইন ভালো তোমার। ম্যাচুরিটি, পার্সোনালিটি, প্রেজেন্স অফ মাইন্ড যথেষ্ট স্ট্রং। ধন্যবাদ। তবে এত অল্পতেই, এক মালয়েশিয়ার কথা শুনেই সারেন্ডার করে দিলেন? সারেন্ডার নয়, সহজ স্বীকারোক্তি এটা, যেটা তুমি করছো না। দুজনের চলমান ঠান্ডা মস্তিষ্কের যুদ্ধের মাঝে ওয়েটার আসে কফি নিয়ে। ফলে সংঘটিত হয় খানিক সেকেন্ডের বিরতি। সান্নিধ্য শেহরিনকে কফি সার্ভ করে দিয়ে বলে, ধরতে পারবে? সমস্যা নেই, পারবো। এখন কি হাতটার অবস্থা দেখতে পারি? পানিশমেন্ট স্বরূপ 7 দিন পর। সান্নিধ্য নিজ কফিতে হালকা সিপ টেনে টেবিলে রাখে। অতঃপর ঠান্ডা গলায় বলে, তাহলে স্বীকার করছো আমার না আসাটা তোমার মনে ইফেক্ট ফেলেছে? আই মিন, তুমি চেয়েছো আমি আসি, বাট ভালোবাসাটা স্বীকার করছো না শুধু, তাই তো? শেহরিন সান্নিধ্যের সরাসরি প্রশ্নে খানিকটা দমে যায়। নেতা সাহেবের প্রতি তার যে ভালো লাগা সৃষ্টি হয়েছে সেটা মুখে স্বীকার করা তার জন্য ভীষণ কঠিন। কারণ সে যদি স্বীকার করে এই লোক তাহলে তাকে লজ্জায় ডুবিয়ে ছাড়বে।
মুখ লুকানোর জন্য কিছু খুঁজে পাবে না তখন। প্রশ্ন পরিবর্তন করুন। এক এক সমতা থেকে তাহলে কিন্তু 2-1 হয়ে যাবে কিন্তু। আমি কোনো গেম খেলছি না। তোমাকে আমি প্রশ্ন করেছি, সেটার উত্তর তুমি দিতে পারছো না, তাহলে সেটা হেরে যাওয়া না? আপনি অনেক দ্রুত মস্তিষ্কের মানুষ। সান্নিধ্য ঠোঁট চেপে মাথা নাড়িয়ে বলে, সহজ প্রশ্ন করলে মানুষ আমাকে এটাই বলে। মোটেই সহজ প্রশ্ন নয়, অপশনাল কিছু আনুন। আমার দিকে তাকাও তাহলে। শেহরিন চোখ নামিয়ে নেয় সঙ্গে সঙ্গে, বাম হাতের নখ খুঁড়তে খুঁড়তে বলে, এটা আরো অসম্ভব। তবে আপনার বোঝা উচিত আমি কেন শান্তি চুক্তি করতে এসেছি আপনার সঙ্গে। হিন্টস হিসেবে নিচ্ছেন না কেন? স্বীকারোক্তির পরে শান্তি চুক্তি করতে হয়। সব সময় সবকিছু মুখে প্রকাশ করে বোঝাতে হয় না। আমি সশরীরে এখানে উপস্থিত, এটাই কি যথেষ্ট নয়? আমার দিকে তাকাচ্ছ না কেন তাহলে? আপনি অন্যদিকে তাকান, আমি তাকাচ্ছি। শেহরিন, আপনি আসার পর থেকে এ পর্যন্ত অন্যদিকে 1 সেকেন্ডের জন্য চোখ রাখেননি। তুমি বুঝলে কি করে? বোঝা যায়। সান্নিধ্য কিঞ্চিত হেসে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার চোখ সরবে না স্বীকারোক্তি না নেওয়া পর্যন্ত। মানুষ তো ন্যূনতম লজ্জাও পায়, আপনি কি সেটাও পান না? আমরা যারা রাজনীতি করি তারা লজ্জা সাইডে রেখে চলি। লজ্জা নিয়ে চললে রাজনীতি করা যায় না। নিশ্চয় এটা রাজনীতি নয়। প্রেম নীতি বলছো? শেহরিন হার মেনে যায়। যতই সে কাটানোর চেষ্টা করুক না কেন, ঘুরে ফিরে সে এক জায়গাতেই এসে দাঁড়াতে হচ্ছে। এই চতুর মস্তিষ্কের লোকের সঙ্গে তার একদম সমানে সমানে লড়াই করা কঠিন। গভীর দীর্ঘশ্বাস ফেলে সে। এক রোখা ব্যক্তির দিকে অবশেষে চোখ তুলে তাকায়, আর সে চোখ তুলে তাকানোর সঙ্গে সঙ্গে সান্নিধ্য তার দিকে এমনভাবে তাকায় যে লজ্জায় কুকড়ে নিস্তেজ হয়ে ওঠে। স্বীকারোক্তি না দিয়েই এই লোক তার বুকে রক্তক্ষরণ বয়ে দিচ্ছে। স্বীকারোক্তি দিলে তো একদম লজ্জায় মেরেই ফেলবে। ওকে, রিল্যাক্স রিল্যাক্স, এত লজ্জা পেতে হবে না। আপাতত নীরবতাকে সম্মতির লক্ষণ ধরে নিয়েই শান্তি চুক্তিতে আসি আমরা। শেহরিন ঠোঁটের উপর ঠোঁট চেপে নিজেকে শান্ত করে ধাতস্থ স্বরে বলে, শান্তি চুক্তিতে আপনার কোনো মতামত আছে কি? তোমারটা শুনি আগে। শান্তি চুক্তির প্রথম বাক্য উচ্চারণ করতে উদ্যুক্ত হয় শেহরিন, কিন্তু উচ্চারণ করার আগ মুহূর্তেই বাধাপ্রাপ্ত হতে হয় তাকে। পাশ হতে একজন বয়োজ্যেষ্ঠ পুরুষের হঠাৎ আগমন হয় তাদের মাঝে। এমপি সাহেব, একটু কথা বলা যাবে? সান্নিধ্য বসা ছেড়ে উঠে দাঁড়ায়। বয়োজ্যেষ্ঠ লোকটাকে সে নিজেও চেনে না, তবে জনসাধারণ তাকে চিনবে এটা স্বাভাবিক। আলতো হেসে হ্যান্ডশেক করে সে তার সঙ্গে। আপনাকে সামনাসামনি দেখতে পেয়ে ভালো ভীষণ লাগছে। কখনো যে এমন সুযোগ পাবো ভাবতে পারিনি। টু বি অনেস্ট, আপনার কাজে আমাদের ভীষণ ভালো লাগছে। এত বছর যে জনদুর্ভোগের মধ্যে ছিলাম বলার বাইরে। 1 বছরের মধ্যে যে কালভার্টটা নির্মাণ করে দিতে সক্ষম হবেন সেটা আমরা কল্পনাও করিনি। অথচ এর আগের বছর, পরের বছর, দিনের পর দিন এর জন্য অ্যাপ্লিকেশন দিয়ে দিয়ে শুধু হয়রানি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ এমপি সাহেব। আপনার চলমান কাজগুলিও প্রশংসাযোগ্য। ধন্যবাদ, এটা আমার দায়িত্ব। ঠিক, সরি ডিস্টার্ব করার জন্য। আসলে আপনাকে দেখে কথা না বলে থাকতে পারছিলাম না। সিকিউরিটি থাকলে হয়তো সম্ভব হতো না, এজন্য আর কি সুযোগটা মিস করতে চাইনি। ইটস ওকে, নো প্রবলেম। ঠিক আছে, ভালো থাকুন, আরও ভালো ভালো কাজ করুন। বয়োজ্যেষ্ঠ ব্যক্তিটা হাসি মুখে কুশলাদি বিনিময় করে প্রস্থান নেয়। সান্নিধ্য নিজ আসনে বসা মুহূর্তেই আরও 2 জন রমণী তার দিকে আসা দেখে থেমে যায় সে। এক্সকিউজ মি স্যার, আমরা কি একটু সময় নিতে পারি? সান্নিধ্য আর চোখে শেহরিনের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলে, এনি প্রবলেমস? আমরা চট্টগ্রাম গভর্নমেন্ট গার্লস কলেজের স্টুডেন্ট। আপনি গতকাল আমাদের কলেজে এসেছিলেন অনুষ্ঠানে। এক রমণী থামতেই অপর রমণী মুগ্ধ চোখে তাকিয়ে থেকে বলে, আসলে কালকে আপনার সঙ্গে আমাদের অনেক ফ্রেন্ডস ছবি তুলেছে। আনফর্চুনেটলি আমরা যখন কলেজে পৌঁছাই তখন শুনি আপনি চলে গিয়েছেন ইতিমধ্যে। আপনার সঙ্গে দেখা করার ভীষণ ইচ্ছা ছিল।
আজকে সেটা এভাবে পূরণ হবে অবিশ্বাস্য লাগছে। এনিওয়ে, আমরা কি একটা ছবি তুলতে পারি আপনার সাথে ভাইয়া? সরাসরি ছাদ থেকে ভাইয়া গমন হতেই শেহরিন চোখ তুলে তাকায়। দুটো রমণীর এমপি সাহেবের প্রতি স্বতঃস্ফূর্ত ভাব দেখে তার মেজাজের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে। এমপি সাহেবের দিকে সরু চোখে এক ঝলক তাকিয়ে সে দৃষ্টি সরিয়ে আনে। বেচারা নেতা সাহেব পড়ে যায় বিপাকে। তার কাছে নারী মানেই কেন জানি বিপদ মনে হয়। কি দরকার ছিল এখনই ছবি তুলতে আসার? তার ম্যাডাম যে জেলাসি নামক কঠিন অসুখে ভুগছে এটা তার মুখরেখা দেখা স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু এদের না করাটাও মুশকিল। ওকে। দুজন রমণী উচ্ছ্বাসিত হয়ে উঠে এমপি সাহেবের হতে পজিটিভ সাইন পেয়ে। ক্যামেরা অন করে তারা কাছাকাছি এসে দাঁড়াতেই সান্নিধ্য নিজ হতে মাঝখানে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে দাঁড়ায়। দুটো ছবি তোলা হতেই শান্ত গলায় বলে, ওকে, থ্যাংক ইউ। রমণী দুটোর ইচ্ছে ছিল আরো কয়েকটা ছবি ওঠার, কিন্তু মাঝপথে নেতা সাহেবের কথায় তারা ফোন নামিয়ে ফেলে। নাজুক হাসি টেনে বলে, ভাইয়া, আমাদের 18 বছর হলে যখন ভোট দিতে যাব তখন আপনাকেই ভোট দিব, কারণ আপনি অনেক হ্যান্ডসাম। সান্নিধ্য মেয়ে দুটোর কথা শুনে পারে না বিষম খেতে। নিজেকে ধাতস্থ করে কোনো মতে ঠোঁট প্রসারিত করে বিদায় জানায় তাদের। কিন্তু অল্প বয়সের এই মেয়ে দুটোর ভোট দেওয়ার লজিকও তাকে ভাবিয়ে তোলে মুহূর্তেই। বাহ, ভোট আদায় করে নেয়ার দারুণ টেকনিক। বাচ্চা মেয়ে, বয়স অল্প। না, ভালোই আছে। খারাপ কি? সেজে গুজে গার্লস স্কুল, গার্লস কলেজগুলোতে বেশি বেশি ক্যাম্পেইন করবেন। ভোটের লড়াইয়ে এরাই আপনাকে জিতিয়ে দিব। সান্নিধ্য শেহরিনের বাঁকা কথায় পারে না হাসতে। ঠোঁটের কোণে ক্ষীণ হাসি রেখে সে মৌনতা অবলম্বন করে। এক পাশ ভীষণ উত্তাপ, সুতরাং তার ঠান্ডা থাকাটা জরুরি। বাইরে কোথাও যাবে? শেহরিন বুকের সাথে হাত দুটো আষ্টেপৃষ্টে জড়িয়ে সান্নিধ্যের চোখে চোখ রাখে। শক্ত গলায় বলে, না, এখানেই থাকি। সুন্দর সুন্দর রমণীগণের কারণে যদি আপনার ভোট সংখ্যা বাড়ে তাহলে তো একদিক থেকে ভালোই হয়, তাই না? ক্ষতি কি? 100/100 জেলাসি ফিল করছো, অথচ স্বীকারোক্তি দিচ্ছ না। অবিচার অনাচার করে যাচ্ছ তুমি আমার প্রতি। যেটুকু স্বীকারোক্তি দিতে চেয়েছিলাম এখন আরও দিব না। আসার পথে একজনের দীর্ঘ আলাপে শুনে এলাম বিয়ে করে ফেলেছেন আপনারা, আবার এখানে এসে রমণীদের পাল্লা। সব ধৈর্য কি আমি একাই নিয়ে চলবো? সান্নিধ্য শেহরিনের দিকে কিঞ্চিত এগিয়ে আসে, শীতল চোখে তাকিয়ে বলে, ধৈর্যের পরীক্ষা আমি বেশি দিয়ে চলেছি ম্যাডাম, আমার ধৈর্যটাও বিবেচনা করুন। আপনার থেকে হ্যাঁ শোনার অপেক্ষায় আমি এখনও স্থির হয়ে আছি একই জায়গায়। শেহরিন খানিকটা মনের ভেতরের আগুন দমায় নেতা সাহেবের কথা শুনে নিরেট স্বর ভেদ করে বলে, এসব বাচ্চা বাচ্চা মেয়েদের থেকে দূরে থাকবেন। ওকে, সমগ্র বাচ্চা বাচ্চা মেয়ে থেকে ওল্ড এজের মেয়ে নিষিদ্ধ, শুধুমাত্র আপনি অনুমোদিত। ঠিক আছে, বিশেষ বিবেচনায় শান্তি চুক্তি করতে রাজি হলাম। এবার বেশ কিছু কথা আছে। জি অবশ্যই। আসলে আমি অনেক সদয়বান নারী। কাউকে কষ্ট দেওয়াটা আমার জন্য কঠিন কাজ। আমি সহজে কাউকে কষ্ট দিতে চাইও না। ভাবনা চিন্তা করে দেখলাম নেতা মানুষ আপনি, এভাবে কাজকর্ম ফেলে এফোর্ট দিয়ে যাচ্ছেন, ফিরিয়ে দেয়াটা কেমন দেখায়। তাই পিছু না করে আপনার বাড়ানো পথে পা রাখলাম। রাজনীতির পার্টটুকু সরিয়ে দিয়ে শুধুমাত্র আপনাকে গ্রহণ করে নিলাম। শুধুমাত্র এই কারণে? শেহরিন দু চোখ অন্যদিকে ঘুরিয়ে নেয়, সাথে সাথে মৃদুভাবে ঠোঁট প্রসারিত করে বলে, আপনি যেটা ভাবছেন সেই কারণে। আমি যা কিছু ভেবে নিতে পারি, কিন্তু ভেবে নিতে পারেন। শিওর? শিওর। সান্নিধ্য চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে হেসে ফেলে। অবশেষে স্বীকারোক্তি পেল সে। এতগুলো প্রশ্ন পর্ব পেরিয়ে তার ভালোবাসার জগতে প্রবেশ করলো তার জারুল ফুল, তার একান্ত নীল কামিনী প্রেয়সী। তবে শান্তি চুক্তিতে রাজনীতি নামে কোনো ওয়ার্ড থাকবে না। আপনার প্রফেশনের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা থাকবে না। আমি আমাদের পার্সোনাল লাইফটা নিয়ে চলতে চাই নেতা সাহেব। আমি তোমার চুক্তি মেনে নিচ্ছি। তোমাকে আমি যে কথা দিব সেটা হেরফের হবে না, বাট তুমি যদি নিজে নিজে চুক্তি ভঙ্গ করো কখনো? সম্ভাবনা নেই।
আমার অতটা সাহস কখনোই হবে না। চুক্তির সব সময় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্থায়িত্বকাল থাকে, তারপরে আবারও নতুন করে উপস্থাপন করে চূড়ান্ত করা হয়। এর মাঝে চুক্তি সমঝোতা ভঙ্গ দুটোই হয়। আমি অ্যাকসেপ্ট করছি, বাট তুমি নিজে থেকে ভঙ্গ করলে আমার কোনো দায়ভার থাকবে না। আপনার মনে হয় আমি নিজের চুক্তি নিজেই ভাঙতে পারি? এটা ভাঙবে। কিভাবে শিওর হচ্ছেন? রাজনীতির মাঝখানে প্রেমনীতি চলে আসবে আপনা আপনি। শেহরিন নমুস কণ্ঠে প্রত্যুত্তর দেয়। আমি নিজেকে দেখে কনফার্ম করছি, রাজনীতির মাঝখানে প্রেম নীতি আসবে না, বরং রাজনীতি বনাম প্রেম নীতি নৈরাত্য সৃষ্টি হবে। সান্নিধ্য মাথা নেড়ে সাই জানিয়ে বলে, আচ্ছা, সময় বলে দিবে কে যেতে। আমাদের এখন নেক্সট স্টেপে যাওয়া উচিত। নেক্সট স্টেপ? বিশ্বাস আছে? এখনো সংশয় আছে? দ্যাটস এনাফ। বেলা 2টো, সুখমহল। দুপুরের খাবারের আয়োজন সেরে মাত্র শাওয়ার শেষ করে বের হয়েছে তিথি। তাসিনের আজকে স্কুল না থাকায় আগেই খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে তাকে। এই জন্যই বাড়ি একদম নীরব, চুপচাপ পড়ে আছে। নয়তো এতক্ষণে ঢাক ঢোল পিটিয়ে নানান বাহানায় অতিষ্ঠ করে তুলতো প্রত্যেককে। বাসার নিচে গাড়ির আওয়াজ পেতেই তিথি টাওয়াল পেঁচিয়ে জানালা দিয়ে উকি দেয়। বাসার ভেতরে সারফরাজকে প্রবেশ করতে দেখে বেশ খানিকটা অবাক হয় সে। আজকে তো বলেছিল দুপুরে আসবে না, কি হলো আবার? তিথি উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করে স্বামীর আগমনের জন্য। খানিকটা সময় পেরোতেই সারফরাজ এসে হাজির হয় কক্ষে। এসেই তিথিকে দেখা মাত্র বলে, তোমাকেই খুঁজছিলাম। কি হয়েছে? তুমি না বললে দুপুরে আজকে আসবে না? আসার কথা ছিল না, বাট বিকেলে ঢাকা যেতে হবে, এজন্য ভাবলাম বাসা থেকে ঘুরে আসি। হঠাৎ ঢাকা? জরুরি একটা কাজ পড়েছে। ফ্লাইট কখন তোমার? সারফরাজ হাতের ঘড়ি খুলতে খুলতে বলে, 5:30টায়। আমাকে খুঁজছিলে কেন? কিছু কথা আছে তোমার সাথে, বসো। তিথি কপালে ভাঁজ করে টাওয়ালটা নিয়ে বিছানায় বসে। এই সময় কি কথা বলবে ভেবে পায় না সে। সারফরাজ ওয়ালেট, ফোন, ঘড়ি জায়গা মতো রেখে সে হাঁটু গেড়ে বসে পড়ে তিথির সামনে। তিথির টাওয়ালে ভেজা হাত দুটো নিজের হাতের মুঠোয় এনে নিস্তব্ধ স্বর ভেঙে বলে, তোমাকে আমি একজন ভালো স্ত্রী, একজন ভালো পুত্রবধূ, একজন ভালো মা হিসেবে চিনি তিথি। সেই সাথে সানজির ক্ষেত্রে ভালো একজন বোন। তোমার থেকে সবসময় আমি ভালোটাই আশা করি। খারাপ কিছু করেছি কি? আম্মার সাথে তাল কেন মেলাচ্ছ তুমি? সান্নিধ্যের ব্যাপারে কেন তুমি ইন্টারফেয়ার করছো? কেন বারে বারে অন্বেষাকে টানছো? সান্নিধ্যের কি উচিত নয় অন্বেষাকে বিয়ে করা বলো? কোনটা উচিত কোনটা অনুচিত সেটা সান্নিধ্য বুঝবে। তোমার লাইফের ডিসিশন সান্নিধ্য নেবে না। সান্নিধ্যের লাইফের ডিসিশন তুমি নেবে না। হি ইজ এ অ্যালার্ট পারসন। আম্মা এটা পছন্দ করছেন না, চিনি না জানি না, হুট করে একটা মেয়ে এবারে বউ হবে। তুমি জানো অনিশা মেয়েটা কতটা ট্রমাটাইজ হয়ে পড়েছে? বেচারা মেয়েটা আমাকে ফোন করে করে অস্থির। সারফরাজ তিথির হাতে হাত চেপে ধীর স্থির গলায় বলে, এগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি শুধু নিজের মানসিকতাটা পরিবর্তন করো। অচেনা অজানা এই মেয়েটাকে নিজের প্রতিদ্বন্দ্বী না ভেবে বোন ভাবতে শুরু করো। মেয়েটা চমৎকার একটা মানুষ। বাহ, বাসায় না আসার আগে মন জয় করে ফেলেছো দেখছি সবার। শেহরিন আসলে তোমারও মন জয় করে ফেলবে। তার মানে নিশ্চিত আসছে? খুব সম্ভবত কালকের দিন পরে, আই মিন শুক্রবারেই। তিথি বিস্ময় ঘেরা চোখ নিয়ে তাকায় সারফরাজের দিকে। অবাক কণ্ঠ ঠিকরে বলে, শুক্রবারই মানে? সান্নিধ্য বাবাকে একটু আগে ফোন করেছিল, সে শুক্রবারেই বিয়ে করবে। এটা কোনো কথা হলো? একটু বেশি জেদ দেখাচ্ছেন না? শুক্রিয়া করো, যার বিয়ে 1 মাস আগে করার কথা ছিল সে বিয়ে করেছে 1.5 মাস পরে। জেদার কোথায় থাকলো তাহলে? শুক্রবারে বিয়ে হবে? সারফরাজ বসা ছেড়ে উঠে দাঁড়ায়, ভারী কণ্ঠে বলে, হ্যাঁ, সান্নিধ্যের হয়তো শনিবার বিকেলেই সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য ঢাকা যেতে হবে। আর তাছাড়া এর মধ্যে একটা সমস্যা হয়েছে, যার কারণে আমরা কেউ চাইছি না বড় করে বিয়েটা হোক। তোমার ভাই নিশ্চয়ই কোথাও অঘটন ঘটিয়ে এসেছে। যা খুশি করো তোমরা, সব যখন হয়েই যাচ্ছে আমাকে তাহলে আর বলছো কেন? তোমাকে সাবধান করছি। মানে? তুমি কোনো প্রকার বাধা সৃষ্টি করবে না তিথি। কোনো প্রকার বাধা সৃষ্টি করার অধিকার তোমার নেই। আম্মাকে ভুল বোঝাবে না। আমি চাই না তুমি নিজের মন মানসিকতাকে নিচুতে নিয়ে যাও। সারফরাজের কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যাওয়াতে আশ্চর্য হয়ে তাকায় তিথি। একটু আগের নরম মানুষটা এভাবে কথা বলছে তার সঙ্গে। তুমি কি বলছো এগুলো? আমি যা বলেছি স্পষ্ট বাংলায় বলছি।
আমি তোমাকে অনুরোধ করছি, ভুলেও শেহরিন সান্নিধ্যের ব্যাপারে বা ওদের মাঝখানে তুমি ঢুকবে না। শেহরিন এই বাসায় আসার পর ওকে নিয়ে কোনো ধরনের খারাপ মন্তব্য কিংবা বাজে ব্যবহার করবে না। যা হিসেবে মেনে নিতে না পারলে দূরে থাকবে, তবুও কোনো রকম ক্ষতি করার চেষ্টা করবে না। কোনো ধরনের অমানবিকতা কিন্তু আমি বরদাস্ত করবো না। সারফরাজের কাট কাট গলার বলা কথায় তিথি বিদ্রুপ হাসে, নিরস গলায় বলে, তোমার তো দেখছি নিজের স্ত্রী ছাড়া সবার দিকে সমান ভালোবাসা রয়েছে। আমি এজন্যই কিন্তু কাজ ফেলে এসেছি। বাবা হয়তো একটু পরেই বের হবে শেহরিনদের বাসার উদ্দেশ্যে। আম্মাকে তো জানাবে, হয়তো এটা নিয়ে একটু মনক্ষুণ্ণ হবে তার, খুব স্বাভাবিক। বাট তুমি যেন নিজের সীমা অতিক্রম না করো, সেদিকটা দেখার জন্য আমাকে আসতে হয়েছে। আমি চাই না তোমার সাথে কোনো বিষয়ে নিয়ে খারাপ আচরণ করতে। বাহ, এত অবিশ্বাস আমার প্রতি তোমার, কাজ ফেলে বোঝাতে এসেছো। অবিশ্বাসটা হুট করে তৈরি করে দিয়েছো তুমি। আমি কখনোই আশা করিনি এটা তোমার থেকে। তবে এটা বুঝতে পারছি, কোথাও একটা যোগসূত্র রয়েছে তোমার আর অন্বেষার মধ্যে, নয়তো এতটা দরদ দেখানোর কোনো মানেই নেই। তোমরা আসলে ছেলে মানুষ তো, এই জন্য মেয়ে মানুষের কষ্টটা বুঝবেন না। সান্নিধ্য অন্বেষার কষ্টটা বুঝেছে, এখন শুধু অপেক্ষা চট্টগ্রাম হতে বের করে দেওয়া। কি করেছে? অন্বেষা বিরাট একটা ভুল করেছে। সে শেহরিনের সামনে সান্নিধ্যের নামে মিথ্যাচার করেছে। যদিও শেহরিন সেটা আমলে নেয়নি, কিন্তু সান্নিধ্যকে তো চিনোই, সে তো ছাড়বেই না। অন্বেষা সহ ফুল ফ্যামিলিকে 2-1 দিনের মধ্যে চট্টগ্রাম থেকে উৎখাত করে দেবে। আম্মা জানলে কি হবে ভেবে দেখেছো? অন্বেষার কাজটা করার আগে ভাবা উচিত ছিল। তিথি দীর্ঘশ্বাস ফেলে তিক্ত স্বরে বলে, সান্নিধ্য একটা ছোট বিষয়ে ছাড় দিতে নারাজ, এমন ছেলে করবে সংসার? ও শেহরিনের ব্যাপারে ভীষণ পজেসিভ, সেজন্য তোমাকে সাবধান করেছি তুমি ওদের দিকে যেও না। আর তোমার প্রতি আমার যে অসীম ভালোবাসাটা আছে সেটা নষ্ট করো না। একবার যদি নষ্ট করো তাহলে কিন্তু দ্বিতীয়বার সুযোগ পাবে না। তুমি নিজের স্ত্রী সন্তানের চেয়ে সান্নিধ্যকে বেশি ভালোবাসো, এটা কি মানো? সারফরাজ মৃদু হেসে তিথির চোখে চোখ রেখে বলে, স্ত্রীর ভালোবাসা এক জায়গায়, সন্তানের ভালোবাসা এক জায়গায়, আর ভাইয়ের ভালোবাসা এক জায়গায়। 3টা ক্ষেত্রেই ভালোবাসার ধরন ভিন্ন, প্রকাশ ভিন্ন। সুতরাং একসাথে মেলানোটা বোকামি, কম বেশি ভাবা বোকামি। তোমার সাথে কথাই আমি পারবো না, যা খুশি করো তোমার। চিন্তা করো না, আমার শ্বশুর সাহেবের সঙ্গে মামা সাহেবের ব্যবসাটা সুগমই থাকবে। অন্বেষার সঙ্গে সুসম্পর্ক গড়ার প্রয়োজন নেই। তুমি বরং বাংলা সিনেমার কালজয়ী দাজ্জাল যা এর ভূমিকা পালন করা থেকে নিজেকে সরিয়ে আনো। আমি দজ্জাল চা? আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে। ভিলেন হওয়ার আগেই সতর্কতা বার্তা দিলাম, এরপরে কিন্তু দিব না। আমার বউ আছো, আমার বউ থাকুক। এসব ভিলেনের পার্ট করে নিজের বিপদ নিজে ডেকে এনো না। সারফরাজ তিথিকে স্তব্ধ মূর্তি হিসেবে দাঁড় করিয়ে নিজের টাওয়ালখানা নিয়ে ওয়াশরুমে চলে যায়। ঝামেলার শেষ নাই তার। নিজেকে এখন তার এয়ার কুলার মনে হয়। সবাইকে ঠান্ডা করার দায়িত্ব যেন একমাত্র তারই। লিস্টও তো কম নয়। মায়ের মাথা গরম, ভাইয়ের তো ধোয়া ছোয়ার বাইরে, ছেলে তো মাশাল্লাহ আরেকজন, বউ এখন বেলাইনে। সব মিলে ঘাড়ে চেপেছে তার। এগুলোকে সব সময় নিয়ন্ত্রণে রাখতে রাখতে নিজেই অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে। তবে ঝড় ঝামেলা যেটাকে নিয়ে সেটার ব্যবস্থা হওয়ার পথে ভেবে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। ওটার জন্য এক শেহরিনী যথেষ্ট, এক শেহরিনী কাবু সে। বিকেল 6:30, পতেঙ্গা সি বিচ। গোধূলির পূর্ব শেষের দিকে প্রায় পতেঙ্গা সৈকত। সূর্য ডুবতে শুরু করেছে পশ্চিম প্রান্তে, যার কারণে পুরো আকাশ রাঙা হয়ে উঠেছে লাল, কমলা, গোলাপি রঙের এক অপার্থিব আভায়। সমুদ্রের অথই নীল জলরাশি যেন সোনার গুঁড়ো নিয়ে নেড়ে দেওয়া হয়েছে। ঝকঝকে সোনালির রোদ্দুর লুটোপুটি খাচ্ছে মধ্যখানিতে। একদিকে পাহাড়ের সবুজ চূড়া, অন্যদিকে অকুল সাগরের বিশালতার মধ্যে বালির নরম বিছানা। লালচে সন্ধ্যায় বালির উপর পাশাপাশি হেঁটে চলছে শেহরিন সান্নিধ্য। আজকের দিনের অর্ধেকটা ভাগ তারা একসঙ্গে পার করলো। শেহরিনের 2 চোখ সমুদ্রের জলরাশির পানে নিবদ্ধ থাকে। উথাল হাওয়া এসে তাকে শীতলতায় মুড়িয়ে দেয়। পরিপূর্ণতার আবেশে সে ভরে ওঠে। পরিস্ফুট কণ্ঠে বলে, এভাবে নিয়মের বাইরে চলে যাচ্ছেন কেন আপনি? আশেপাশে লোক আছে আমার। এসেছেন ওনারা? হ্যাঁ। এখানে কেন বসেছি আমরা? খারাপ লাগছে তোমার? শেহরিন প্রাণ খুলে নিঃশ্বাস নিতে নিতে বলে, অসম্ভব ভালো লাগছে আমার, যার কারণে ধন্যবাদ দিতে ইচ্ছে করছে, কিন্তু ধন্যবাদ সংখ্যা বেশি হয়ে যাওয়াতে
এক কথা বারবার বলতে ইচ্ছে করছে না। আমার বাবার ক্ষেত্রেও সেম বিষয়টা হয়। সান্নিধ্য যৎকিঞ্চিত হেসে সামনে হাঁটতে থাকে। শেহরিন পিছু পিছু বালি মারিয়ে সমুদ্রের ছোট ছোট ঢেউগুলো সঙ্গে যুদ্ধ করে আস্তে আস্তে বলে, হয়তো বাবার মতো কেউ একজন আমার চোখে সেরা পুরুষ হতে চলেছে। যদিও একটু কনফিউশন আছে, বাট জোড়াতালি দিয়ে লাগিয়ে নেওয়া যাবে। নিরুত্তর থাকে সান্নিধ্য। ঠোঁট কামড়ে সে নিজের মৃদু হাসি দমিয়ে দু পকেটে হাত ঢুকিয়ে হাঁটতে থাকে নিজের মতো করে। শেহরিন নেতা সাহেবের মৌনতা দেখে মুখে প্রস্তর হাসি টানে। লোকটাকে নানান কথায় বিভ্রান্ত করার চেষ্টা করছে সে অনেকক্ষণ ধরে, কিন্তু আশ্চর্যের বিষয় উনি সুকৌশলে তা এড়িয়ে যাচ্ছে প্রতিবারই। গভীর জলের মাছ বাগে আনা সত্যি কঠিন। কিছু কদম হেঁটে এসে তারায় সান্নিধ্য। দূর হতে শেহরিনকে ইশারায় বুঝায় ছোট ছোট পাথর নিবে কিনা সে। শেহরিন ছোট ছোট পাথর কুড়ানোর লোভে দৌড়ে আসে তার কাছে। বাতাসে উড়ো চুলগুলো সেই সাথে তার চোখে মুখে ছেয়ে যায় এলোমেলো ভাবে। সান্নিধ্য শেহরিনকে রেখে এগিয়ে যায় কিনারা ঘেঁষে। এক মুঠো চিকচিকে বালির মাঝে ক্ষুদ্র ক্ষুদ্র সাদা কালো হালকা নীলরঙা পাথর তুলে ধুয়ে নিয়ে আসে শেহরিনের জন্য। শেহরিন হাত মুঠো করে সমস্ত পাথরগুলো নেয়। একটা একটা করে দেখতে দেখতে সে সান্নিধ্যর পিছু পিছু ফের হাঁটা ধরে। 2-3 পা এগোতেই হুট করে থেমে যায় তার পথরেখা। এতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পাথরের মাঝে ঝকঝকে পাথর বসানো সিলভার রঙের একখানা হাতের রিং দেখতেই সে থমকে দাঁড়ায়। বোকা মনে সে বিড়বিড় করে বলে, এটাও কি ভেসে এসেছে? বাহ, সুন্দর তো। অন্য পাথরগুলো সেরে সে পাতলা গোলাকৃতির রিংটা নিজ হাতে পরে দেখে তীব্র কৌতূহলে। একদম খাপে খাপ মিলে যাওয়াতে তার চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে যায়। সান্নিধ্যকে ডাকা মুহূর্তেই খেয়াল করে দেখে নেতা সাহেব বেশ খানিকটা এগিয়ে গিয়েছে তার থেকে। শুনতে পারছেন? শেহরিনের মৃদু চিৎকারে সান্নিধ্য পিছু ফিরে তাকায়। ভ্রুজোড়া উঁচিয়ে কি বুঝাতেই শেহরিন হাতের উল্টো পিঠ মেলে ধরে পাথরের রিংটা দেখায়। সান্নিধ্য রিংটার দিকে কয়েকক্ষণ তাকিয়ে থাকে, অতঃপর ঠোঁট চেপে আলতো হাসে। শেহরিনের মস্তিষ্কে আচমকা সেই হাসি অন্যরকম এসে লাগে, আর সেটার ভাবার্থ বুঝতে তার সময় লাগে না 1 মিনিটও। কপালের ভাঁজগুলো তার মিলিয়ে যায় তৎক্ষণাৎ। মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত বেয়ে যায়। শরীরের লোমগুলো জেগে ওঠে আপনা আপনি। এই লোকটা তাকে সব সময় সব ক্ষেত্রে হারিয়ে দেয়। এভাবে নীরবে জীবন সঙ্গিনী হিসেবে প্রস্তাবনা সে আপ্লুত হয়ে ওঠে। সুখের অশ্রুরা এসে ভরে তার 2 নয়ন মুহূর্তেই। এক পলক হাতের আঙ্গুলের দিকে তাকিয়ে সে অস্পষ্ট সুরে আউড়ে ওঠে, সমুদ্র যে গতিতে ঢেউ তুলে আশ্রে আসে পারে, ঠিক সেই গতিতে সে দৌড়ে চলে যায় নেতা সাহেবের কাছে। সূর্য তখন প্রায় অস্ত যাওয়ার পথে। দূর পাহাড়ে মাথা নোয়ানোর কালে এক উচ্ছ্বসিত রমণীর ভঙ্গুর হৃদয়ে হানা দেয় মুঠো দেহের ভাঁজে। জড়সড় আকুণ্ঠায় নিজেকে ধাতস্থ করে নেয় নেতা সাহেবের বুকের ভেতরে। চোখ বন্ধ করতেই দুপাশের কার্নিশ হতে তার সুখের অশ্রুরা ঝরে পড়ে। আকাশের রং গাঢ় থেকে গাঢ়তর হতে থাকে। সমুদ্রের জল তখন রূপালী নীল। সান্নিধ্য 2 হাতে আগলে নিয়ে পুরুষালী স্বর ভেদ করে বলে, থ্যাংক ইউ ম্যাডাম ফর অ্যাকসেপ্টিং মি অ্যান্ড মাই লাভ। Thank you also for coming into my life as a complete man. আপনার ভালোবাসা যদি সমুদ্রের মতো গভীর হয়, আমার ভালোবাসা তাহলে আকাশের মতো সীমাহীন হোক নেতা সাহেব।